টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা আগের দিন ক্লাসটার যেটা হয়েছিল সেটা 23 মিনিটের একটা ক্লাস হয়েছিল আজ ক্লাসের আগের ক্লাসটা। তো টেকনিক্যাল প্রবলেমের জন্য ক্লাসটা ওখানে বন্ধ হয়ে যায়। তো আমি কি করব না, যেখানে আগের ক্লাসটা আমি শেষ করেছি অর্থাৎ ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন, এই জিনিসটা আমি বলতে শুরু করেছি, সেখান থেকে আমি আবার কন্টিনিউ করছি। তো আগের দিনে টেকনিক্যাল প্রবলেম হওয়ার জন্য আমাদের যেখানে ক্লাসটা বন্ধ রেখেছিলাম, তো আমি তারপর থেকে ক্লাসটা আজকে শুরু করছি। তো যেটা শুরু হচ্ছে এখন সেটা হচ্ছে যে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন বা চাক্ষুষ উপগ্রহ মানচিত্র ব্যাখ্যাকরণের সংজ্ঞা কী। কি লিখছিলাম যে যখন পূর্ব অর্জিত জ্ঞান দ্বারা কোনো স্থানের উপগ্রহ মানচিত্রের বিভিন্ন বস্তুকে চিহ্নিত করা হয় তখন তাকে চাক্ষুষ উপগ্রহ মানচিত্র ব্যাখ্যাকরণ বলা হয়। ঠিক আছে, কি বললাম এখানে? বললাম যখন পূর্ব অর্জিত জ্ঞান দ্বারা কোনো স্থানের উপগ্রহ মানচিত্রের বিভিন্ন বস্তুকে চিহ্নিত করা হয় তখন তাকে বলা হয় চাক্ষুষ উপগ্রহ মানচিত্র ব্যাখ্যাকরণ। এটা আমি একটা ছবির মাধ্যমে এই চাক্ষুষ উপগ্রহ মানচিত্রের ব্যাখ্যাকরণটা কি হবে, মানে কি করতে চলেছি, এটা আমি একবার বলে দিই। আমরা কি দেখলাম যে ব্যান্ড কম্পোজিট বা ব্যান্ড স্ট্যাক এর মাধ্যমে আমি কি করছিলাম না, ব্যান্ড স্ট্যাক বা ব্যান্ড কম্পোজিটের মাধ্যমে আমরা বিভিন্ন ব্যান্ডগুলোকে একসাথে করে সেখানে আমরা ব্যান্ডগুলোকে একসাথে কম্পোজিট করে এরকম একটা কালারফুল আমরা স্যাটেলাইট ইমেজ পেয়েছি। এই যে কালারফুল স্যাটেলাইট ইমেজ যখন কম্পিউটার তৈরি হয়নি বা যখন কম্পিউটারে এতটা ডেভেলপমেন্ট ছিল না বা কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার এতটা অ্যাভেলেবিলিটি যখন ছিল না, তখন আমরা যে পদ্ধতিতে উপগ্রহ মানচিত্র ব্যাখ্যা করতাম সেই পদ্ধতিটা হচ্ছে চাক্ষুষ উপগ্রহ মানচিত্র ব্যাখ্যাকরণ। মানে আমি যদি এই মানচিত্রটাকে প্রিন্ট আউট নিয়ে তোমাদের হাতে আমি দিয়ে দিই, তাহলে প্রিন্ট আউট নেওয়ার পর হাতে দিয়ে আমি বললাম এই মানচিত্রটা ব্যাখ্যা করো। বুঝতে পারছি আমি কী বলতে চাইছি? আমি এটার প্রিন্ট আউট নিলাম, এই মানচিত্রটার প্রিন্ট আউট নিয়ে আমি প্রত্যেকের হাতে দিয়ে বললাম যে এই মানচিত্রটা তোমরা ইন্টারপ্রেট বা ব্যাখ্যা করো, যেমন করে তোমরা টোপোসিট করেছো এটার একটা ব্যাখ্যা করতে হবে। তখন যে ব্যাখ্যাকরণটা, সেই ব্যাখ্যাকরণ পদ্ধতিটি হচ্ছে চাক্ষুষ উপগ্রহ মানচিত্র ব্যাখ্যাকরণ পদ্ধতি। বুঝা গেল? তো এইটা আমি ব্যাখ্যা করব কিভাবে, এইটা ব্যাখ্যা করার অর্থাৎ চাক্ষুষ উপগ্রহ মানচিত্র ব্যাখ্যা করার কতগুলো পদ্ধতি আছে, জাস্ট ওই পদ্ধতিগুলো আমি এখন বলবো। আমি এই স্লাইড শেয়ারের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমি এই চাক্ষুষ উপগ্রহ মানচিত্র ব্যাখ্যাকরণ বা ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন সম্পর্কে এখন আলোচনা আমি করব। চাক্ষুষ উপগ্রহ মানচিত্র ব্যাখ্যা করার জন্য আমরা কতগুলো টুলস বা টেকনিক সম্পর্কে জানব, অর্থাৎ যে টুলস বা যে টেকনিকগুলোকে নিয়ে আমরা চোখে দেখে কোনো স্যাটেলাইট ইমেজকে ইন্টারপ্রেট করব, সেই টুলস এবং টেকনিকগুলোকে বলা হয় ইমেজ এলিমেন্ট। এই যেখানে লেখা আছে ইমেজ এলিমেন্ট। ইমেজ এলিমেন্ট মানে হচ্ছে একটি মানচিত্রের মধ্যে থাকা বস্তুর রং, বস্তুর আকার, বস্তুর আয়তন, বস্তুর উচ্চতা, বস্তুর প্যাটার্ন, বস্তুর ছায়া ইত্যাদি দেখে আমরা বুঝতে পারি যে বস্তুটা কি বস্তু, সেটা জলভাগ না সেটা নদী না সেটা পুকুর না সেটা কৃষিক্ষেত্র, সেটা আমরা বুঝতে পারি কিছু এলিমেন্ট বা কিছু উপাদান দ্বারা, যেগুলোকে বলা হয় ইমেজ এলিমেন্ট বা চিত্রের কিছু উপাদান। অর্থাৎ চিত্রের কিছু উপাদান দ্বারা আমরা এই চাক্ষুষ ইমেজ ইন্টারপ্রিটেশন বা চাক্ষুষ উপগ্রহ মানচিত্রের ব্যাখ্যাকরণ করতে আমরা পারি। তো এবার একটা একটা করে দেখব যে কিভাবে এলিমেন্ট দিয়ে আমরা সেইগুলোকে ব্যাখ্যা করতে পারি। এবার একটা একটা করে আমরা সেটা আলোচনা করব। তো এই ছবিটা
আমরা কি করব, এই ছবিটা আমরা আঁকবো খাতায়, যে এই ছবিটার মাধ্যমে কি দেখানো হয়েছে না বেসিক এলিমেন্টগুলো কি কি সেটা এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, যে বেসিক এলিমেন্টগুলো কি কি দিয়ে আমরা এই ইমেজ ইন্টারপ্রেট বা চাক্ষুষ আমরা কি করতে পারি না ইমেজ ইন্টারপ্রিটেশন করতে পারি। তো প্রথম এলিমেন্ট হচ্ছে টোন। টোন কথার অর্থ হচ্ছে কালারের ভ্যারিয়েশন অর্থাৎ ব্রাইটনেস। আমি যদি বলি যে লালটার ডিপ থেকে হালকা লাল, ডিপ লাল থেকে হালকা লাল, ডিপ নীল থেকে হালকা নীল, এই যে একটা কালারের যে হালকা থেকে ডিপ এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলছে টোন। অর্থাৎ ব্রাইটনেস অফ দ্য কালার ইজ কল্ড টোন। অর্থাৎ একটা রঙের যে হালকা থেকে গাঢ় যে ভ্যারিয়েশনটা তাকে বলছে টোন। বুঝতে পারলাম? টোন কি? টোন হচ্ছে হালকা থেকে গাঢ় যে ভ্যারিয়েশন তাকে বলছে টোন। তো এই টোন থেকে আমরা কীভাবে বুঝতে পারি যে বস্তুটা কি বস্তু? আমি এই ছবিটা দেখিয়েছি, ছবিটার মধ্যে এই দিকটা হচ্ছে একটা কোস্টাল এরিয়া অর্থাৎ একটা উপকূল অঞ্চল, এই দিকটা হচ্ছে সমুদ্র, বুঝতে পারছি? এই দিকটা হচ্ছে সমুদ্র। তো এই সমুদ্রর দুরকম কালার আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডিপ নীল, একটা হচ্ছে হালকা নীল। এই দুটো কালার আমি বুঝতে পারছি। এই যে এটা ডিপ নীল এখানটা, আর এখানটা হচ্ছে হালকা নীল। এই ডিপ নীল হালকা নীল অর্থাৎ টোনের ভ্যারিয়েশন আছে, তার মানে আমি এটা বুঝতে পারি যেটা ডিপ নীল এখানে জলের গভীরতা বেশি, আর যেটা হালকা নীল এখানে জলটা ঘোলা। অর্থাৎ উপকূল সংলগ্ন যে সমুদ্রের যে অংশটা রয়েছে সেই অংশটার কালার এই ধরনের নীল হওয়ার জন্য আমি বলতে পারি এখানকার জলটা ঘোলা। কেন ঘোলা? কারণ উপকূলের মধ্যে প্রচুর নদী এসে পড়ে, তার জন্য নদীর সমস্ত পদার্থ যখন মিশবে তাহলে এখানকার জলটা ঘোলা হবে। যত আমি সমুদ্রের গভীরের দিকে যাব তত কিন্তু এই রঙটা কি হচ্ছে, রঙটা তত বেশি গাঢ় হচ্ছে। গাঢ় হওয়ার কারণ মানে কি, রঙটা ওখানে কিন্তু জলটা কিন্তু গভীর। বুঝতে পারলাম কি বলতে চাইছি? তাহলে এই নীলের ভ্যারিয়েশন দেখে আমরা অবজেক্ট আইডেন্টিফাই করতে পারলাম কি না সমুদ্রের এই অংশটা হচ্ছে গভীর, সমুদ্রের এই অংশটা হচ্ছে কম গভীর, এবং এখানে জলটা ঘোলা, এখানকার জলটা হচ্ছে স্বচ্ছ। আবার যদি এই লালটা আর এই লালের মধ্যে পার্থক্য দেখি, দুটো লালের মধ্যে পার্থক্য বুঝতে পারছি? কোস্টের আশেপাশে যে লালটা আছে আর এই লালের মধ্যে পার্থক্য হচ্ছে ঘন, খুব যদি ডিপ লাল হয় তার মানে এটা হচ্ছে ফরেস্ট এলাকা, অর্থাৎ এটা হচ্ছে বনভূমি এলাকা। কিন্তু এই যে একটু হালকা লাল এটা হচ্ছে আমরা বলতে পারি যে কৃষিক্ষেত্র হতে পারে, বা হালকা ভেজিটেশন বা হালকা উদ্ভিদ আছে এই ধরনের কোনো ক্ষেত্র এটা হতে পারে। বুঝতে পারলাম? তাহলে টোন মানে কি, একই কালারের যখন আমরা ডিপ এবং হালকা ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি সেটা টোন। এবং টোন থেকে আমরা কি করতে পারি না বিভিন্ন বিষয় বস্তুগুলো কি ধরনের বস্তু সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি এই টোনের মাধ্যমে। এটা গেল প্রথম এলিমেন্ট। দ্বিতীয় এলিমেন্ট বা দ্বিতীয় উপাদান হচ্ছে সাইজ, অর্থাৎ বস্তুর আকার, মানে আকার দেখে আমরা বুঝতে পারি যে বস্তুটা কি বস্তু। যদি আমরা বলি এই যে একটা স্ট্রেট লাইন একটুখানটা স্লাইড বাঁকা, এই যে স্ট্রেট লাইনটা আমরা এটা দেখে কি বুঝতে পারছি? এটা হচ্ছে একটা রাস্তা, এটা আমরা দেখে এটা রাস্তা। এটাও দেখে বুঝতে পারছি স্ট্রেট, এটা রাস্তা। এখানের ফাঁকা এরকম ধরনের আকার দেখে আমরা কি বুঝতে পারছি? এটা হচ্ছে কোনো ফাঁকা জায়গা। এই বস্তুটার আকার দেখে আমরা কি বুঝতে পারছি? এটা কোনো একটা শহরাঞ্চল বা কোনো জনবসতি এলাকা। তার মানে এবার আবার এইখানে এই যে বস্তুর আকারগুলো থেকে বুঝতে পারছি এখানে কিছু উদ্ভিদের সাথে কিছু জনবসতি এলাকা রয়েছে। তার মানে বস্তুর আকার দেখেও কিন্তু আমরা বুঝতে পারি বস্তুটা কি ধরনের বস্তু। বুঝে গেল? তাহলে টোন থেকে আমরা বুঝতে পারি বস্তু কি বস্তু এটা, আবার বস্তুর আকার থেকেও বুঝতে পারি এটা কি ধরনের বস্তু। এবার আসছি আমরা শ্যাডো অর্থাৎ ছায়া। ছায়া থেকে আমরা কিভাবে বুঝবো যে বস্তুটা কি বস্তু? ছায়া থেকে আমরা কিভাবে বুঝবো? ছায়া থেকে আমরা বস্তুর বেসিক্যালি উচ্চতাটাকে মাপতে পারি। যেমন এখানে কি, এখানে প্রত্যেকটা গাছের কিন্তু এখানে ছায়া পড়েছে, যে কালোগুলো ছায়া, সেটাকে এখানে জুম করে দেখানো হয়েছে। এই অংশটা এখানে জুম করা হয়েছে, এটা উদ্ভিদ এবং তার ছায়া। উদ্ভিদ এবং তার ছায়া এর ওপর বেস করে আমরা বস্তুটার আমরা কি করতে পারি হাইট মাপতে পারি। সেটা মাপাটা এমন কিছু কঠিন নয়, সেটা আমরা একটা ফর্মুলা দিয়ে মাপতে পারি, সেটা আমি বলছি। ধরে নিলাম এটা একটা মোবাইল টাওয়ার, ঠিক আছে? এই মোবাইল টাওয়ারের এখানে একটা এতটা পর্যন্ত মোবাইল টাওয়ারের ছায়াটা পড়েছে, এতটা হচ্ছে মোবাইল টাওয়ারের ছায়া। এখানে সূর্য আছে, এই সূর্যটার জন্য মোবাইল টাওয়ারের ছায়াটা এতটা পড়েছে। তাহলে মোবাইল টাওয়ার থেকে এই ছায়া পর্যন্ত যদি আমি একটা অতিভুজ টানি তাহলে এটা একটা কি তৈরি করলো? এটা একটা সমকোণী ত্রিভুজ করলো।
যার এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে আমি যদি বস্তুর হাইট পেতে চাই তাহলে আমি কি করতে পারি, লম্ব বাই ভূমি ইকুয়াল টু tan থিটা। তাহলে আমি যদি লম্বটা পেতে চাই ইকুয়াল টু ভূমি ইন্টু tan থিটা। ভূমিটা কত, সেটা ছায়াটা এখান থেকে কতটা সেটা আমি ফিতে দিয়ে মাপতে পারি, যে বস্তুর ছায়াটা টাওয়ারের নিচে থেকে কত দূর পর্যন্ত পড়েছে সেটা আমি একটা ফিতে দিয়ে মাপতে পারি। তাহলে এটা এত মিটারের একটা মিটার পাবো, তো এটা এত মিটারের ছায়া, সে এত মিটারের ছায়া। আর আমরা টাওয়ারের হাইটটা যদি জানতে পারি, সরি, টাওয়ারের হাইটটা আমরা জানতে চাইছি, তাহলে এইটা আমি জানি, এটা আমি জানি, আর এটা আমি জানতে চাইছি। তাহলে কি করব না, এই অ্যাঙ্গেলটা কত সেটা আমি তৈরি করব, ওই ছবিটাকে মানে আমি খাতায় প্রেজেন্ট করে, ওই জিনিসটাকে আমি খাতায় প্রেজেন্ট করে কি করব না, এই ফর্মুলাতে বসিয়ে লম্ব অর্থাৎ টাওয়ারের হাইট কত সেটা আমি বের করে নেবো। তার মানে আমি ছায়া থেকে বুঝতে পারছি যে বস্তুটা কতটা উচ্চতা হতে পারে, সেই উচ্চতাটা আমি বস্তুর ছায়া থেকে আমি জানতে পারি। তাহলে বেসিক্যালি বস্তুর ছায়াটা কি করে, বস্তুর উচ্চতাটা মাপতে আমাকে সাহায্য করছে। তাহলে বস্তুর ছায়া সম্পর্কে আমরা জানলাম। এবার পরবর্তীতে আমরা দেখি কালার, রং। বস্তুর রং থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে বস্তুর কি বস্তু। এখানে আমি দুটো বস্তু রেখেছি, সেখানে দেখছি এই যে এই কালোটা হচ্ছে জল, আর এই লালগুলো হচ্ছে এখানে কিন্তু ভেজিটেশন। এই লালগুলো ভেজিটেশন কেন সেটা আমি পরে বোঝাবো। এটা এই ছবিটাকে এখন এই মুহূর্তে বাদ দাও, আমি এই ছবিটাকে দেখি। এই কালোটা হচ্ছে এই জল, এটা জল, আর এই সবুজগুলো হচ্ছে ভেজিটেশন, আর এইগুলো হচ্ছে বিল্ডিং। এই হালকা হালকা সাদাগুলো হচ্ছে বিল্ডিং। তাহলে কালোটা জল, সবুজটা হচ্ছে ভেজিটেশন বা এগ্রিকালচার, এখানে এগ্রিকালচারও হতে পারে বা বাগানও হতে পারে, আর এইগুলো হচ্ছে বিল্ডিং বা মানে এটা রাস্তা। তার মানে বস্তু কালার থেকেও কিন্তু বুঝতে পারছি যে এটা কী ধরনের বস্তু। এবার হচ্ছে টেক্সচার। টেক্সচার মানে কি, গ্রথন। গ্রথন আমরা সয়েল টেক্সচার পড়েছি, সয়েল টেক্সচারে পড়েছি কি স্যান্ডি, তারপর হচ্ছে ক্লেই, তারপর লোমি। স্যান্ডিস টেক্সচার কি হয়, মানে বালি যদি হাতে নেওয়া হয় তাহলে করকর করে, আর কাদা হাতে নিলে কি হবে, একটু মোলায়েম ফিল করব। আর যদি বালিকে হাতে নিয়ে ঘষি তাহলে কি করব, এখানে একটু রাফ ফিল করব। রাফ ফিল মানে হাতের মধ্যে একটু আঘাত পাবে। আর যদি কাদা নিয়ে যদি আমি হাতের মধ্যে দুটো আঙুলের মধ্যে রাখি তাহলে সেটা কি হবে, মোলায়েম, অর্থাৎ এটা একটা মোলায়েম ফিল করে। সেরকমই এই টেক্সচার থেকে আমি কি বুঝতে পারি, যে এখানে যে জঙ্গলটা আছে সেটা হচ্ছে ঘন জঙ্গল, মানে গাছের মধ্যে কিন্তু কোনো কি নাই, গ্যাপ নাই। গাছটা হচ্ছে একে অপরের সঙ্গে, গাছটা এখানে যুক্ত। আর এখানে যদি দেখি একটা গাছের সাথে একটা গাছের মধ্যে একটা সমান ডিস্টেন্স এখানে রয়েছে, তাহলে এখানকার টেক্সচারটা কি, এটা হচ্ছে তোমার মিহি টেক্সচার, আর এটা হচ্ছে একটু কোর্স, অর্থাৎ একটু মোটা দানার টেক্সচার। এটা মোটা দানার টেক্সচার, এটা হচ্ছে মিহি টেক্সচার। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য আমরা কি বুঝতে পারি না, এই অংশটাতে উদ্ভিদগুলোর মধ্যে একটা গ্যাপ আছে, আর এই অংশটাতে উদ্ভিদগুলোর মধ্যে কিন্তু, অর্থাৎ এই অংশটার মধ্যে উদ্ভিদগুলোর মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই, মানে এইটার মধ্যে গ্যাপ আছে, এটার মধ্যে গ্যাপ নাই। তাহলে টেক্সচার থেকে আমরা বুঝতে পারছি কি বস্তুর প্যাটার্নটা কেমন, বা বস্তুটা কতটা মানে কি বলবো কাছাকাছি আছে বা কতটা দূরে আছে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি কোত্থেকে না, এই টেক্সচার থেকে। এরপর পরের পয়েন্ট হচ্ছে লোকেশন। এই লোকেশন থেকে আমরা কি বুঝতে পারি, চোখে দেখে আমরা একটা স্যাটেলাইট ইমেজের মধ্যে লোকেশন থেকে আমরা কি বুঝবো, যে সাপোজ এটা তো নদী, নদীর ওপরে এইটা আছে মানে কি, নদীর ওপরে এই যে রাস্তাটা আছে মানে কি, এটা কিন্তু রাস্তা না, এটা সেতু। তাহলে আমি কোনো জায়গার অবস্থান থেকে বুঝতে পারছি এটা রাস্তা না সেতু। নদীর ওপরে তো রাস্তা হতে পারে না, নদীর ওপরে কি হতে সেতু বা ব্রিজ হতে পারে, তাহলে এটা ব্রিজ বা সেতু। তারপরে কি দেখতে পাচ্ছি না, নদী যদি হয় তার পাশে কি গড়ে উঠবে, নদীর পাশে গড়ে উঠবে জনবসতি, তাহলে এটা জনবসতি হচ্ছে। তাহলে নদীর পাশে আমরা জানি কি সভ্যতা, নদীর পাশে প্রাচীন যুগ থেকে নদীর পাশে সভ্যতা গড়ে উঠেছে। তাহলে নদীর পাশে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে বাড়িঘর বা জনবসতি। তার মানে কোনো একটা জায়গার লোকেশন দেখে আমরা বলতে পারি আশেপাশের বস্তুগুলো কি বস্তু সেটা বলতে পারি। নদীর পাশে জনবসতি গড়ে উঠতে পারে, নদীর পাশে কৃষিক্ষেত্র গড়ে উঠতে পারে, নদীর ওপর দিকে ব্রিজ যেতে পারে, সেটা আমরা কিন্তু বস্তুর লোকেশন বা বস্তুর অবস্থান থেকে আমরা বুঝতে পারছি যে এটা হতে পারে। এবার হচ্ছে শেপ, অর্থাৎ বস্তুর আকার দেখে তাহলে বস্তুকে কি আমরা চিনতে পারি। এটা কিন্তু খুব সহজ একটা টেকনিক, যে বস্তুর আকার দেখে
বস্তু হয়তো রং নেই, এরকম সাদা কালো তোমাকে একটা ইমেজ দেওয়া হলো, এই সাদা কালো ইমেজ থেকে আমাকে বলতে হবে যে বস্তুটা কি বস্তু। তাহলে আমি কি বুঝতে পারছি এটা একটা নদী, কারণ আঁকা বাঁকা পথে গেছে, এটা একটা নদী। তারপর এটা একটা রাস্তা, এটা রাস্তা, এটা রাস্তা, এই যে বক্সগুলো রাস্তা, এই যে শেপ আকার, এটা দেখে কি বুঝতে পারছি এটা একটা খেলার মাঠ হতে পারে। তারপর কি এটা একটা বড় বিল্ডিং, এইটা একটা রাস্তা। তারপর এইগুলো হচ্ছে বিল্ডিং, মানে এটা একটা ফ্যাক্টরির মতো দেখাচ্ছে, সে ফ্যাক্টরি কমপ্লেক্সে এইগুলো ছোট ছোট বিল্ডিং রয়েছে। তো আমরা কি দেখলাম না, বস্তুর আকার দেখে আমরা বস্তুকে আইডেন্টিফাই করলাম যে বস্তুটা কি বস্তু, বোঝা গেল? তাহলে বস্তুর আকার দেখে আমরা খুব সহজেই উপগ্রহ মানচিত্র হোক বা যে কোনো মানচিত্র থেকে আমরা বলতে পারি যে বস্তুটা কি বস্তু। তাহলে শেপ হচ্ছে এমন একটা এলিমেন্ট যেখান থেকে আমরা বস্তুর খুব সহজে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি। প্যাটার্নটা তো বলেছি, প্যাটার্ন বস্তুর প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারি যে এই প্যাটার্ন মানে কি, সেটা সরল রেখা না সেটা সার্কেল অর্থাৎ বৃত্ত না সেটা সেমি সার্কেল সেটা অর্ধবৃত্ত, সেখান থেকেও কিন্তু আমরা বস্তুর আইডেন্টিফিকেশন করতে পারি। এইটা হচ্ছে একটা আঁকাবাঁকা একটা বস্তুর রূপ, তাহলে আঁকাবাঁকা বস্তুর রূপ দেখে আমরা কি বুঝতে পারছি নদী। এইটা হচ্ছে একটা মানে কি বলবো, এটা হচ্ছে ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার একটা বস্তু শেপ, এটা বলতে পারি একটা খেলার মাঠ। উপবৃত্তাকার বস্তুর শেপ বেসিক্যালি খেলার মাঠই হয়ে থাকে, একটা জনবসতি এলাকাতে খেলার মাঠ বলতে পারি। এই যে স্ট্রেট লাইনে যে বস্তুগুলো আছে সেইগুলো আমরা, এই যে সরল রৈখিক যে বস্তুগুলো আছে সেগুলো আমরা বলতে পারি কি, এগুলো রাস্তা, এটাও আমরা রাস্তা বলতে পারি। তাহলে প্যাটার্ন থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে বস্তুটা কি বস্তু। তাহলে এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস, যে বেসিক জিনিসগুলো থেকে আমরা বস্তুগুলোকে আইডেন্টিফাই করতে পারি। এগুলো সবগুলোই কিন্তু ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন বা চাক্ষুষ উপগ্রহ মানচিত্রের ব্যাখ্যার বিভিন্ন যে এলিমেন্টগুলো সেগুলো থেকে কিভাবে বস্তু আমরা চিনতে পারি সেগুলো বলা হয়েছে। লাস্ট হচ্ছে সাইট, সিচুয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। সাইট, সিচুয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। সাইট, সিচুয়েশন, অ্যাসোসিয়েশন মানে কি, যে বস্তুটা কোথায় অবস্থিত। মানে যদি ধরি যে নদীর ধারে, সাইট অ্যাসোসিয়েশনের উদাহরণ দিই, উদাহরণটা আগেই বললাম, এই যে এই ছবিটা, নদীর ধারে এটা কি হতে পারে, এই জায়গাটা কি হতে পারে, নদী হচ্ছে একটা সাইট, রিভার সাইট। নদী তীরবর্তী অঞ্চলের এই পাশে কি থাকতে পারে, জনবসতি থাকতে পারে, অথবা সেখানে এগ্রিকালচারাল ল্যান্ড অর্থাৎ চাষের জমি থাকতে পারে তো। তার মানে নদী তীরবর্তী এলাকাতে থাকতে পারে চাষের জমি বা এগ্রিকালচার ল্যান্ড। কিন্তু যদি আমরা বলি যে একটা স্কুলের পাশে, স্কুল হচ্ছে একটা সাইট, স্কুলের পাশে কি থাকতে পারে, স্কুলের পাশে একটা খেলার মাঠ থাকতে পারে, বা একটা শিল্প, একটা ইন্ডাস্ট্রির পাশে কি থাকতে পারে, একটা ব্যাংক থাকতে পারে। তার মানে সাইট দেখে আমরা বুঝতে পারবো যে আশেপাশের বস্তুগুলো কি হতে পারে। স্কুলের পাশে যেমন স্কুলের পাশে সিনেমা হল থাকতে পারে না, স্কুলের পাশে কি থাকতে পারে, স্কুলের পাশে খেলার মাঠ থাকতে পারে। আবার একটা মানে ইন্ডাস্ট্রি বা একটা শিল্পের পাশে কিন্তু থাকতে পারে একটা ব্যাংক। তাহলে একটা শিল্প অঞ্চলের পাশে সেখানে কিন্তু খেলার মাঠ থাকবে না, সেখানে থাকবে ব্যাংক, যাতে করে সে ব্যাংক কিন্তু সহজেই সেই শিল্পটাকে সাহায্য করতে পারে। তাহলে সাইট থেকে আমরা কি বুঝতে পারছি, সাইট থেকে আমরা বুঝতে পারছি আশেপাশের বস্তুগুলো কেমন। সিচুয়েশনটাও তাই, সিচুয়েশনটাও বলতে যে একটা অঞ্চলে ফ্লাডেড এলাকা বা বন্যা প্লাবিত একটা অঞ্চল, তাহলে বন্যা প্লাবিত অঞ্চল যদি হয় তাহলে তার সিচুয়েশন হচ্ছে বন্যা প্লাবিত অঞ্চল, তাহলে সেখানকার বাড়িঘরগুলো কেমন হবে, একটু মাটি থেকে ওপরে অবস্থান করবে বা বাঁধের ওপরে অবস্থান করবে, তাহলে সেই সিচুয়েশনটা আমরা এখানে বুঝতে পারছি। আর অ্যাসোসিয়েশন মানে বস্তুগুলোর সঙ্গে বস্তুগুলো কি সম্পর্ক, মানে অ্যাসোসিয়েশন মানে আমি যেটা বললাম যে স্কুলের পাশে কখনো সিনেমা হল থাকতে পারে না, স্কুলের পাশে থাকবে একটা পার্ক থাকতে পারে, একটা খেলার মাঠ থাকতে পারে, তাহলে এটা অ্যাসোসিয়েশন। স্কুলের সঙ্গে অ্যাসোসিয়েটেড বস্তু হচ্ছে পার্ক অথবা খেলার মাঠ, সেখানে কিন্তু সিনেমা হল থাকতে পারে না। তাহলে এটা হচ্ছে সাইট, সিচুয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। তো এইভাবে আমরা কি দেখলাম না, চাক্ষুষ ইমেজ ইন্টারপ্রিটেশন বা চাক্ষুষ উপগ্রহ মানচিত্র ব্যাখ্যা করার জন্য আমরা কিছু উপাদানের সাহায্য আমরা নিলাম। সেই উপাদানগুলো কি আমি একবার রিপিট করে দিচ্ছি, তাহলে আমরা তার আগে বলবো যে উপগ্রহ মানচিত্র
ব্যাখ্যা করার দুটি পদ্ধতি, একটা হচ্ছে ভিজুয়াল পদ্ধতি, অর্থাৎ চোখে দেখে কিভাবে উপগ্রহ মানচিত্রে বুঝবো কোনটা নদী, কোনটা জলভাগ, কোনটা সেটেলমেন্ট বা কোনটা জনবসতি। আর ডিজিটাল ইমেজ ক্লাসিফিকেশন, সেটা আমি পরে আসছি। তো এই চাক্ষুষ উপগ্রহ মানচিত্র ব্যাখ্যাকরণ করার জন্য আমাদেরকে কিছু কি করতে হলো, আমাদের কিছু এলিমেন্ট বা কিছু উপাদানের সাহায্য নিতে হলো। সেই উপাদানগুলো কি কি? উপাদানগুলো হচ্ছে এই যে এই উপাদানগুলো, টোন, কালার, সাইজ, শেপ, টেক্সচার, প্যাটার্ন, হাইট, শ্যাডো, সাইট অ্যাসোসিয়েশন। এই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে আমরা এঁকে নেবো এর মধ্যে। আমার ভিডিওটাকে পজ করে দিয়ে আমরা এই ছবিটা খাতার মধ্যে তুলে নেবো, যে এই ছবিটার মধ্যে কিন্তু হায়ারার্কিয়াল অর্ডারে এই ব্যাপারগুলো বোঝানো আছে। কারণ টোনটা হচ্ছে, টোন এবং কালার হচ্ছে প্রাইমারি এলিমেন্ট, আর শেপ, সাইজ, টেক্সচার হচ্ছে সেকেন্ডারি এলিমেন্ট, প্যাটার্ন, হাইট, শ্যাডো হচ্ছে টার্সিয়ার এলিমেন্ট, আর সাইট অ্যাসোসিয়েশন হচ্ছে হায়ার এলিমেন্ট। এর মানে হচ্ছে প্রাথমিকভাবে যদি কোনো বস্তুকে চিনতে চাই তাহলে আমরা টোন এবং কালারের সাহায্য নেব। ঠিক প্রাথমিকভাবে ব্যাপারগুলো বুঝতে পারছি না, একটু আমাকে উচ্চতর জ্ঞানের দিকে যেতে হচ্ছে, তখন আমরা সাহায্য নেব সাইজ, শেপ, টেক্সচারের। তারপরে দেখলাম কি সাইজ, টেক্সচার এবং কালার কোনোটা দিয়ে হচ্ছে না, তখন আমরা কিসের সাহায্য নেবো? প্যাটার্ন, হাইট, শ্যাডোর সাহায্য নেবো। আমরা দেখলাম এতগুলোর মধ্যে কোনোটা দিয়ে আমি বস্তুটাকে আইডেন্টিফাই করতে পারছি না, তখন আমরা কিসের সাহায্য নেবো? তখন আমরা সাইট এবং অ্যাসোসিয়েশনের সাহায্য নেবো। তাহলে যত নিচের দিকে আমরা আসছি তত কিন্তু এই জিনিসটার কমপ্লেক্সিটি অর্থাৎ জটিলতা তত বাড়ছে। এটা খুব সহজেই চিনতে পারবো, কিন্তু যদি রং দ্বারা চিনতে না পারি তখন আমরা এই তিনটে জিনিসের সাহায্য নেবো। যদি এই তিনটের জিনিস এবং রং দ্বারা চিনতে না পারি তাহলে আমরা এই তিনটে জিনিসের সাহায্য নেবো। আর আমরা এই প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি কোনোটা দিয়ে যদি চিনতে না পারি তখন আমরা একদম হায়ার লেভেলের দুটো জিনিসের সাহায্য নেবো, সেটা হচ্ছে সাইট এবং অ্যাসোসিয়েশন। সেই জন্য এই ছবিটা হচ্ছে খুব একটা মিনিংফুল ছবি, যে ছবিটার মধ্যে কিন্তু আমরা কি দেখতে পাই? এই ছবিটার মধ্যে আমরা বুঝতে পারি যে কোনটা প্রাইমারি এলিমেন্ট, কোনটা সেকেন্ডারি এলিমেন্ট এবং কোনটা টার্সারি এলিমেন্ট এবং কোনটা হায়ার এলিমেন্ট। এবং টোন, কালারকে বলা হয় বেসিক এলিমেন্ট। খুব মানে কি বলবো, মানে সহজ একটা উপাদান। আর বাকি এলিমেন্টগুলোকে বলা হয় স্প্যাশিয়াল অ্যারেঞ্জমেন্ট এলিমেন্ট। স্প্যাশিয়াল এলিমেন্ট হচ্ছে যে কতটা ওই জায়গাটা জুড়ে ব্যাপারগুলো ছড়িয়ে আছে, মানে সাইজ, কতটা সাইজ আছে তা ছড়িয়ে, কতটা তার শেপটা ছড়িয়ে রয়েছে, এইটা হচ্ছে স্প্যাশিয়াল অ্যারেঞ্জমেন্টের এলিমেন্ট এগুলো। তাহলে এই ছবিটা হচ্ছে একটা মিনিংফুল ছবি, যার দ্বারা আমরা বুঝতে পারি যে চাক্ষুষ যে উপগ্রহ মানচিত্র ব্যাখ্যা করব সেইগুলোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ উপাদান এবং কোনটা কম গুরুত্বপূর্ণ উপাদান। তো সেখানে আমরা কি দেখলাম? টোন। টোন মানে বললাম কি একই কালারের বিভিন্ন ভ্যারিয়েশন, মানে লাল কালারটার ডিপ থেকে হালকা, নীল কালারটার ডিপ থেকে হালকা। সেখানে আমরা জানলাম যে ডিপ নীল মানে হচ্ছে গভীর সমুদ্র এবং হালকা নীল মানে হচ্ছে সেখানে ঘোলাটে সমুদ্র, অর্থাৎ সেখানে কিন্তু কি আছে না, পলির পরিমাণটা বেশি। তারপর কি দিলাম? সাইজ, অর্থাৎ বস্তুর আকার দেখে, বস্তুটা কেমন দেখতে সেটা দেখে আমরা বস্তুকে আইডেন্টিফাই করতে পারলাম। যেটা দেখলাম এটা স্ট্রেট লাইন, এটা রাস্তা, এটাও রাস্তা, এটা একটা কমপ্লেক্স জায়গা, এটা একটা ফাঁকা মাঠ। তারপরে শ্যাডো থেকে আমরা কি করলাম? শ্যাডো থেকে বেসিক্যালি আমরা বস্তুর উচ্চতা পরিমাপ করতে পারি। তো শ্যাডোটাও আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে শ্যাডো থেকে আমরা বস্তুর উচ্চতা পরিমাপ করতে পারি। তারপর কি দিলাম? কালার কি দিলাম? কালার দেখে খুব সহজে বস্তু আমরা চিনতে পারি, যেখানে এই সবুজ কালারগুলো হচ্ছে বাগান হতে পারে অথবা ভেজিটেশন হতে পারে, এইটা হচ্ছে জলভাগ, আর এইগুলো রাস্তা এবং বিল্ডিং, এটা বুঝতে পারছি। তারপরে যে টেক্সচার থেকে বুঝতে পারলাম কি বস্তুটা মিহি বা বস্তুটার মানে কি বলবো ঘনত্বটা কেমন। মানে এখানে এই অ্যারেঞ্জমেন্টটা দেখে কি বুঝতে পারছি না, এই গাছগুলো একে অপরের সঙ্গে দূরত্ব মেনটেন করে আছে, আর এই গাছগুলোর কোনো দূরত্ব নেই, মানে ঘন। এই জায়গাটা ঘন জঙ্গল, এটা অতটা ঘন নয়, একটু ফাঁকা ফাঁকা জঙ্গল, সেটা আমরা বুঝতে পারছি। তারপরে কি দেখলাম? লোকেশন, অর্থাৎ বস্তুর অবস্থান দেখে আমরা বুঝতে পারবো যে বস্তুটা কি বস্তু। মানে এই নদীর ধারে এইগুলো আমরা যেমন সেটেলমেন্ট বুঝতে পারছি, নদীর ওপরে রাস্তা হয় না, নদীর ওপরে কি হয়? ব্রিজ আমরা বুঝতে পারলাম। এবং এই ইন্ডাস্ট্রির পাশে বা এই শিল্পাঞ্চলটার পাশে ছোট ছোট অনেক বসতি গড়ে রয়েছে, সেটা আমরা লোকেশন থেকে আমরা বুঝতে পারলাম।
তারপরে শেপ, আকার দেখে বস্তু আমরা খুব সহজেই চিনতে পারি, সেটা আমরা জানলাম। সেটা কি, মানে এই যে আঁকাবাঁকা শেপের যে বস্তুটা সেটা নদী, এবং এখানে যেটা উপবৃত্তাকার শেপের যে বস্তুটা সেটা বললাম একটা খেলার মাঠ হতে পারে। প্যাটার্ন দেখেও বুঝতে পারলাম যে কি বললাম, যে লিনিয়ার প্যাটার্ন, এটা হচ্ছে স্ট্রেট লাইন, আঁকাবাঁকা হচ্ছে তার মানে রৈখিক, কিন্তু আঁকাবাঁকা মানে হচ্ছে নদী, এটা হচ্ছে স্ট্রেট অর্থাৎ রৈখিক, এটা মানে হচ্ছে রাস্তা। সাইট সিচুয়েশন অ্যাসোসিয়েশনটা বললাম, যে একটা বস্তুর পাশে, একটা বস্তু পাশে অন্য কী কী বস্তু অবস্থান করতে পারে। নদীর পাশে যেমন এগ্রিকালচার ল্যান্ড অবস্থান করতে পারে, নদীর পাশে যেমন সেটেলমেন্ট অবস্থান করতে পারে। তো আমরা একটা বস্তুর অবস্থান দেখে অন্যান্য কী বস্তু সেখানে থাকতে পারে সেইগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এখন এই মুহূর্তে আমরা যেটা শিখলাম সেটা কি শিখলাম না, ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন। এরপরে জাস্ট আমরা সংজ্ঞাটা বা জিনিসটা জেনে নেব। ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন। ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনের পর এখন আমরা শিখব ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন কি। ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন মানে কি? ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে চোখে দেখে আমরা কিভাবে উপগ্রহ মানচিত্র ব্যাখ্যা করব। আর ডিজিটাল মানে হচ্ছে কম্পিউটার টেকনোলজি এবং কম্পিউটার সফটওয়্যার দ্বারা কিভাবে আমরা ইমেজ ইন্টারপ্রিটেশনটা করতে পারবো। কি বললাম? ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে কম্পিউটার টেকনোলজি এবং কম্পিউটার সফটওয়্যার দ্বারা কিভাবে উপগ্রহ মানচিত্র ব্যাখ্যা করতে পারবো। যখন কম্পিউটার প্রযুক্তির ব্যাপক ব্যবহার শুরু হলো এবং কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের পর যখন বিভিন্ন রিমোট সেন্সিং সফটওয়্যার তৈরি হলো, তখন থেকে কিন্তু মানুষ ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনটাকে ছেড়ে দিয়ে ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশনটাকে কিন্তু আপন করে নিয়েছে। অর্থাৎ ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে কম্পিউটার প্রযুক্তি দ্বারা কোনো উপগ্রহ মানচিত্র ব্যাখ্যা করা হলে তাকে বলা হয় ডিজিটাল উপগ্রহ মানচিত্র ব্যাখ্যাকরণ। কি বললাম এই সংজ্ঞাতে বললাম কম্পিউটার প্রযুক্তি দ্বারা কোনো উপগ্রহ মানচিত্র ব্যাখ্যা করা হলে তাকে বলা হয় ডিজিটাল উপগ্রহ মানচিত্র ব্যাখ্যাকরণ। এবার যেহেতু আমাদের উপগ্রহ মানচিত্রগুলির হার্ড কপি অর্থাৎ প্রিন্ট কপি সবসময় পাওয়া যায় না, আমরা সেটা সফট কপি ইন্টারনেট থেকে আমরা ডাউনলোড করব এবং আমাদের কিউজিআইএস সফটওয়্যারের মধ্যে দিয়েও আমরা যখন কাজ করব, অর্থাৎ কিউজিআইএস সফটওয়্যার আমরা যেটা শিখব, কোয়ান্টাম জিআইএস সফটওয়্যার যেটা শিখব, সেই সফটওয়্যারে যখন আমরা ইমেজ ইন্টারপ্রিটেশন করব, অর্থাৎ সেই সফটওয়্যারের মাধ্যমে যখন আমরা উপগ্রহ চিত্র ব্যাখ্যা করব, সেই প্রক্রিয়াটা হচ্ছে ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন। অর্থাৎ আমাদের সিলেবাসে আছে ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন, যেটা আমরা CC12 পরবর্তী অংশ জিআইএস এর পার্টে আমরা সেটাকে পড়ব, ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন। সেখানে আমরা কম্পিউটারের মাধ্যমে কিভাবে উপগ্রহ মানচিত্রকে ব্যাখ্যা করা হয়, সেখান থেকে নতুন মানচিত্র কিভাবে তৈরি করা হয় সেটা আমরা শিখব। তার মানে এই ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন থেকে অনেক বেশি সহজ প্রক্রিয়া। তো এবার এখন যদি আমি দুটোর মধ্যে পার্থক্য করতে যাই, যে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন আর ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন পার্থক্য কি, তাহলে পার্থক্যটা করবো আগের দিনের মতো, লিস্ট 3 আর ল্যান্ডসেটের মধ্যে যেটা পার্থক্য করেছিলাম, ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন আর করব ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন। এই দুটোর মধ্যে পার্থক্য করব। প্রথমেই সংজ্ঞা বলবো, এটা পার্থক্যের ভিত্তি।
সংজ্ঞা সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে যখন চোখে দেখে, খালি চোখে দেখে বিভিন্ন উপাদান দ্বারা, অর্থাৎ বিভিন্ন চিত্রের উপাদান দ্বারা আমরা কোনো উপগ্রহ চিত্রকে ব্যাখ্যা করি, তখন তাকে বলা হয় ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন। কি বললাম? খালি চোখে ছবির মধ্যে, খালি চোখে মানচিত্রের মধ্যে থাকা মানচিত্রের বিভিন্ন উপাদান দ্বারা, যেমন হচ্ছে বস্তুর রং, বস্তুর আকার, বস্তুর আয়তন ইত্যাদির দ্বারা যখন আমরা কোনো উপগ্রহ মানচিত্রকে ব্যাখ্যা করি, তখন তাকে বলা হয় ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন। আর যখন কম্পিউটার টেকনোলজি এবং সফটওয়্যার দ্বারা কোনো উপগ্রহ মানচিত্র ব্যাখ্যা করি, তখন তাকে বলা হয় ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন। সংজ্ঞা। 2 নম্বর হচ্ছে কি পদ্ধতিতে করছি? পদ্ধতি হচ্ছে আমাদের পূর্ব অর্জিত জ্ঞান দ্বারা আমরা ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন করি। তাহলে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনের পদ্ধতি হচ্ছে পূর্ব নির্ধারিত জ্ঞান এবং একটি উপগ্রহ মানচিত্রের মধ্যে থাকা বিভিন্ন উপাদান দ্বারা যখন করছি, সেটাই হচ্ছে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনের পদ্ধতি। তাহলে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন আমরা কি পদ্ধতিতে করব? চোখে দেখে পূর্ব নির্ধারিত জ্ঞান এবং ওই উপগ্রহ মানচিত্রের মধ্যে থাকা বিভিন্ন বস্তুর বিভিন্ন যে উপাদানগুলো, তার থেকে আমরা সেটা করতে পারি। রং, তারপরে যে টেক্সচার, তারপর হচ্ছে কালার, তারপর হচ্ছে কি তার আকার, আয়তন, এগুলো। আর ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন পদ্ধতি কি? কম্পিউটার প্রযুক্তিবিদ্যা। তারপর পরের পার্থক্য আমরা কি করতে পারি না গ্রহণযোগ্যতা। কোনটার গ্রহণযোগ্যতা বেশি? ডেফিনেটলি আমরা ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশনের গ্রহণযোগ্যতা বেশি, কারণ ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা, মানে আমরা যারা ছাত্র অবস্থায় আছি তারা যদি ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন করতে যায়, তাহলে সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশনেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তুলনামূলকভাবে ভিজুয়ালের থেকে কম। তাহলে গ্রহণযোগ্যতা ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনের তুলনামূলক কম, আর ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশনের তুলনামূলক বেশি। তারপরে সময় কোনটাতে সময় বেশি লাগবে? ডেফিনেটলি ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনের সময় বেশি লাগবে, আর ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশনের সময় অনেক কম লাগে। সেটা আমরা অল্প সময়ে অনেক বড় এলাকাকে কিন্তু আমরা কি করতে পারি না, ইমেজকে আমরা ইন্টারপ্রেট করতে পারি। আর অনেক বড় এলাকা হলে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন আমাদের পক্ষে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় বা একটু কঠিন হয়ে যায়। তো তার মানে আমি কি জানলাম? আমি ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন এবং ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশনের পার্থক্য জানলাম। সে পার্থক্যের ভিত্তিগুলো কী কী দেখলাম? সংজ্ঞা, অর্থাৎ দুটোর কাকে বলে জানলাম, কি পদ্ধতিতে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন করে সেটা জানলাম, এবং গ্রহণযোগ্যতা পদ্ধতি কি কি সেটা জানলাম। গ্রহণযোগ্যতার বেশি কোনটা? ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন তুলনামূলক কম। তুলনামূলক শব্দটা ব্যবহার করব, ডেফিনেটলি আমরা বলবো না যে কম, কারণ ভিজুয়াল ইমেজ এক্সপার্ট যারা আছে তারা কিন্তু ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনটা খুব ভালোভাবে করতে পারে, বা যারা মানে কি বলবো এক্সপার্ট অথচ তারা কম্পিউটার ব্যবহার করতে, অনেকেই তো আছে যারা কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করতে খুব স্বচ্ছন্দ বোধ করে না, তাদের পক্ষে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনটাই কিন্তু একদম মানে কি বলবো মুখ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে। তারা কিন্তু ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনটা খুব ভালো করে করতে পারে, কিন্তু আমরা যখন পার্থক্য লিখছি তখন কি বলবো? তুলনামূলকভাবে গ্রহণযোগ্যতা কম আর তুলনামূলকভাবে গ্রহণযোগ্যতা বেশি। আর সময়, আমি বললাম যে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনে অনেক বড় যদি এলাকা হয় তাহলে তার সময়টা অনেক দীর্ঘ সময় লাগে, কিন্তু ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশনে অনেক বড় এলাকা হলেও কিন্তু সেখানে সময়ের পরিমাণটা কম লাগে। তো আমরা এখনো পর্যন্ত আজকে যে বিষয়গুলো আমরা এই ক্লাসগুলোতে করলাম সেটা কি না ইমেজ ইন্টারপ্রিটেশন কি, হোয়াট ইজ ইমেজ ইন্টারপ্রিটেশন, what is image interpretation, স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিটেশন কি, জানলাম কি টাইপস অফ ইমেজ ইন্টারপ্রিটেশন, সেখানে আমরা দুটো টাইপ জেনেছি, একটা হচ্ছে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন আর ডিজিটাল। আর কি জানলাম? ডিফারেন্স বিটুইন visual and digital image interpretation। তাহলে আমরা কি দেখলাম যে হোয়াট ইজ ইমেজ ইন্টারপ্রিটেশন। ইমেজ ইন্টারপ্রিটেশন কি? ইমেজ ইন্টারপ্রিটেশন হচ্ছে যে একটা উপগ্রহ মানচিত্রকে আমরা যদি সঠিকভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে উপগ্রহ মানচিত্রের বিভিন্ন বস্তুর যে ব্যাখ্যাকরণ, অর্থাৎ তার প্রাকৃতিক বস্তু,
তার সাংস্কৃতিক বস্তু, কালচারাল এলিমেন্ট এবং তার ফিজিক্যাল এলিমেন্ট, প্রাকৃতিক বস্তু মানে নদী, তারপর উদ্ভিদ, তারপর হচ্ছে জলাশয়, এইগুলো যখন আমরা ব্যাখ্যা করছি এবং বিভিন্ন সাংস্কৃতিক বস্তু মানে জনবসতি, রাস্তাঘাট, এইগুলো যখন ব্যাখ্যা করছি, সেটা সেই ব্যাখ্যাকরণ পদ্ধতিকে বলা হয় ইমেজ ইন্টারপ্রিটেশন। যেটা আমরা টোপোসিটি ইন্টারপ্রিটেশন করছিলাম, টোপোসিটি ইন্টারপ্রিটেশন আমরা টোপোসিটির ওপর করেছিলাম, আর ইমেজ ইন্টারপ্রিটেশন আমরা উপগ্রহ মানচিত্রের ওপর করছি। এবং আর কি জানলাম, দুইভাবে আমরা স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিটেশন করতে পারি, একটা হচ্ছে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন, একটা ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন। ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন মানে কি, চাক্ষুষ অর্থাৎ চোখে দেখে আমরা কিভাবে স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ মানচিত্রের বিভিন্ন বস্তুকে আমরা ব্যাখ্যা করতে পারছি। আর ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন কি না, কম্পিউটার প্রযুক্তিবিদ্যার দ্বারা আমরা কিভাবে কোনো উপগ্রহ মানচিত্রকে ব্যাখ্যা করতে পারছি। এবং সর্বশেষ আমরা কি জানলাম, ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন এবং ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশনের মধ্যে পার্থক্য কী। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আমরা এতদূর আমরা করে রাখলাম। এবার পরবর্তী ক্লাস আমরা পরের অংশটা ধরবো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ দিয়ে আমি ক্লাস শেষ করছি।